ইসরায়েলি হামলায় গাজা ভূখণ্ডের সবচেয়ে বড় নগরী গাজা সিটি ছেড়ে পালাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। এর মাঝে গেল ২৪ ঘন্টায় আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ মহাসচিব এই হামলাকে ভয়ঙ্কর হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, যত সময় লাগুক তারা পুরো গাজা সিটি দখলের অভিযান চালিয়ে যাবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত ২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ইসরায়েলি হামলার শিকার হচ্ছে হাজার হাজার গাজাবাসী। ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনার অংশ হিসেবে হামলা আরও তীব্র করেছে ইসরায়েলি সেনারা। বিপুল সংখ্যক ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যান গাজা সিটির দিকে আরও এগিয়ে যাচ্ছে। বহুতল ভবন, ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যারা পারছে নিরাপদ আশ্রয় দক্ষিণে সরে যাচ্ছে, তবে সেখানেও নেই নিরাপত্তার নিশ্চয়তা। বোমাবর্ষণের সাথে সাথে ইসরায়েলি সেনাবাহিনী বিস্ফোরক বোঝাই রোবট দিয়ে শহরের উত্তর, দক্ষিণ এবং পূর্বের এলাকা ধ্বংস করছে। ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন স্থানে হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, পুরো গাজা শহর নিয়ন্ত্রণে নিতে তাদের আরও কয়েক মাস সময় লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্জ এক পোস্টে বলেছেন, গাজা এখন জ্বলছে। যত সময় লাগুক আমরা গাজায় অভিযান চালিয়ে যাব। আমরা বড় অভিযানের পরবর্তী ধাপ শুরু করেছি। অভিযানের লক্ষ্য হলো জিম্মিদের ফিরিয়ে আনা এবং গাজা সিটিতে হামাসের পরাজয়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, গাজায় যা ঘটছে তা ভয়াবহ এবং অনৈতিক। তিনি আগামী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে চান বলে জানিয়েছেন। গাজায় যা ঘটেছে তা ভয়াবহ। আমরা আশেপাশের এলাকার ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখেছি। এখন গাজা শহরের পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চলছে। আমরা মানবিক সাহায্য বিতরণে নাটকীয় বাধা দেখতে পাচ্ছি। এদিকে হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। এইসব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এই হামলা যুক্তরাষ্ট্রের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংঘটিত হচ্ছে বলে জানায় সংগঠনটি। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজায় জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করলে হামাস বড় সমস্যায় পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সকালে ব্রিটেনের রাষ্ট্রীয় সফরের জন্য হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার সময় তিনি সাংবাদিকদের একথা বলেন। ট্রাম্প জানান, হামাস ২ দিন আগে জানিয়েছিল তারা জিম্মিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করবে। যদি তারা জিম্মিদের তাদের সামনে রাখে তাহলে মূল্য দিতে হবে। গাজা শহরের বিরুদ্ধে ইসরায়েলের স্থল আক্রমণ শুরু হওয়ার সময় ট্রাম্প এই কথা জানালেন। ইয়েমেনের হোদাইদা বন্দরে বিমান হামলার জবাবে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে মিসাইলটি ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। মঙ্গলবার জেরুজালেমে মিসাইল হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। এর কিছুক্ষণ পরই মিসাইল ছোড়ে হুথিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হোদাইদা বন্দরে হামলার পর থেকেই সতর্ক অবস্থায় ছিল তারা, তাই কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই হুথিদের মিসাইল ভূপাতিত করা সম্ভব হয়েছে। ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদাতে হামলা চালায় ইসরায়েল। হামলার কয়েক ঘন্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাবার নির্দেশনা দেওয়া হয়। এরপর বিমান থেকে অন্তত ১২টি মিসাইল ও বোমা ছোড়ে তারা। ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দর হোদেইদাতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার বন্দরটি লক্ষ্য করে ১২ বার বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। হামলার কয়েক ঘন্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়ে তারা। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হুথি বিদ্রোহীরা হোদেইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে। এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ হুমকি দিয়েছেন, হুথিরা আরও এ ধরনের হামলার মুখোমুখি হবে। ২০২৩ সালে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে ইসরায়েলকে লক্ষ্য করে অসংখ্যবার ড্রোন ও মিসাইল ছুড়েছে হুথি বিদ্রোহীরা। এছাড়া লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা দিয়েছে তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের পরিবারের সদস্য হিসেবে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দোহায় হামাসের আলোচকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, আদর্শিকভাবে নেতানিয়াহু হিটলারের আত্মীয়ের মতো।
কাতারের রাজধানী দোহায় আরব ইসলামিক নেতাদের জরুরি সম্মেলন শেষে মঙ্গলবার দেশে ফিরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এরদোয়ান কথা বলেন। এরদোয়ান বলেন, এডলফ হিটলার ইহুদিদের উপর ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছিলেন। হাজার হাজার ইহুদিকে হত্যা করায় তাকে বিশ্বব্যাপী এখনও ঘৃণা চোখে দেখা হয়। একইভাবে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় বর্বরতা চালাচ্ছে। চলতি মাসের 22 তারিখ নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আবারও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুটি উত্থাপন করবেন বলেও জানান তিনি। গাজায় চলমান যুদ্ধ ও কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে ইসরায়েল দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে একঘরে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় ইসরায়েলের স্বনির্ভর হওয়ার উপর জোর দিয়েছেন তিনি। এক সতর্কবার্তায় দেশকে এখন স্বনির্ভর অর্থনীতির সাথে মানিয়ে নিতে হবে বলে জানান তিনি। বিস্তারিত শারমিন স্বপ্নার রিপোর্টে। গাজায় প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে ইসরায়েল বিরোধী ক্ষোভ। এই অবস্থায় ইসরায়েল দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে একঘরে পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের এক সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি জানান, ইসরায়েলকে বিদেশি বাণিজ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে। নেতানিয়াহুর এই বক্তব্যে বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ তীব্র করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে যে ক্ষোভ তৈরি হয়েছে তা তিনি স্বীকার করছেন। নেতানিয়াহুর এ ধরনের স্বীকারোক্তির ঘটনা বিরল। জাতিসংঘ ও অন্যান্য সংস্থা সতর্ক করার পরও ইহুদিবাদী নেতানিয়াহু তার যুদ্ধ কৌশল পাল্টাতে রাজি নন। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ফ্রান্স, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, স্পেন, ইতালি সহ আরও কিছু দেশ ইসরায়েলের উপর আংশিক বা পুরোপুরিভাবে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইসরায়েলে আমদানি করা অস্ত্রের বেশিরভাগই যুক্তরাষ্ট্র থেকে এলেও দেশটি এখনও এ ধরনের কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তারা অন্য দেশগুলোকেও এমনটা না করার ব্যাপারে সতর্ক করেছে। এদিকে ইসরায়েলের সাধারণ মানুষ, জিম্মিদের পরিবার, এমনকি দেশটির সেনাবাহিনীও যুদ্ধ আরও জোরদার করার বিপক্ষে মত দিলেও নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অনড় রয়েছেন। শারমিন স্বপ্না, ৭১। এদিকে ভারতের উত্তর পূর্ব মণিপুর এবং উত্তর হিমাচল প্রদেশ রাজ্য সহ বেশ কয়েকটি জায়গায় মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। ওয়াংজিং এবং ধানসিঁড়ি নদীর পানি বাড়ায় ইম্ফল শহর এবং গোলাঘাট শহরের বেশ কয়েকটি গ্রামে বন্যা সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে হিমাচল প্রদেশের রাজধানী সিমলা শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে, ফলে ঘরবাড়ি ও সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। পাঞ্জাবের মতো আরও বেশ কয়েকটি রাজ্য এই বছর ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে। স্থানীয় প্রতিবেদন অনুযায়ী এই বর্ষা মৌসুমে পাঞ্জাবের কমপক্ষে 40 জন নিহত এবং প্রায় 2000 গ্রাম প্লাবিত হয়েছে। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের পর এই প্রথম এত উচ্চ পর্যায়ের আলোচনা হলো। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চ এবং ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়ালের মধ্যে দিল্লিতে একটি ইতিবাচক বৈঠক হয়েছে। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয়। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী বাণিজ্য সম্পর্কের গুরুত্ব বিবেচনায় আলোচনাটি ছিল ইতিবাচক ও ভবিষ্যৎমুখী। পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য চুক্তির জন্য উভয় পক্ষই প্রচেষ্টা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। আসামের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি NIT একটি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 বাংলাদেশের শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। 12 সেপ্টেম্বর জারি করা এক আদেশে NIT রেজিস্ট্রার জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে 2 সেমিস্টারের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার এবং হোস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানান, এই শিক্ষার্থীরা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ও স্টাডি ইন ইন্ডিয়া প্রোগ্রামের আওতায় NIT শিলচরে অধ্যয়নরত ছিলেন। 8 সেপ্টেম্বর রাতে NIT শিলচরের হোস্টেলে সহিংসতা ছড়িয়ে পড়লে তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী আরেকটি দলকে আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা চূড়ান্ত বর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে হামলা চালায়। এই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে 2 জন বর্তমানে হাসপাতালের ICUতে চিকিৎসাধীন। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাল্খ প্রদেশে ফাইবার অপটিক ওয়াইফাই ইন্টারনেট নিষিদ্ধ করেছে দেশটির শাসক গোষ্ঠী তালেবান।
নৈতিকতা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 2021 সালের আগস্টে ক্ষমতা নেওয়ার পর এ ধরনের নিষেধাজ্ঞা এবারই প্রথম জারি করল তালেবান। এর ফলে সরকারি দপ্তর, বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ঘরে ওয়াইফাই সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তবে মোবাইল ইন্টারনেট এখনো চালু রয়েছে। প্রাদেশিক সরকারের মুখপাত্র হাজী আতাউল্লাহ জায়েদ জানান, প্রয়োজনীয় ক্ষেত্রে দেশের ভেতরে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা হবে। তবে কেন বাল্ক প্রদেশকে বেছে নেওয়া হয়েছে বা এই নিষেধাজ্ঞা অন্য প্রদেশেও ছড়িয়ে দেওয়া হবে কিনা সেসব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো অসুস্থ হয়ে রাজধানীর ব্রাজিলিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই দিন তাকে প্রায় $2 লাখ জরিমানা করেছে দেশটির একটি কেন্দ্রীয় আদালত। মঙ্গলবার বোলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বোলসোনারো তার বাবাকে হাসপাতালে ভর্তি করানোর কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, তার বাবার নিম্ন রক্তচাপ সহ নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এদিকে বোলসোনারোকে $1,88,865 জরিমানা করেছে কেন্দ্রীয় আদালত। ক্ষমতায় থাকাকালে বর্ণবাদী মন্তব্য করার দায়ে তাকে এই জরিমানা করা হয়। অস্কার জয়ী হলিউড অভিনেতা পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের প্রভো শহরে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল 89 বছর। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, ঘুমের মধ্যে তিনি মারা যান। রবার্ট রেডফোর্ড 70 দশকে হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক ছিলেন। এছাড়া 1980 সালে অর্ডিনারি পিপল পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। কুয়েতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারের প্রচেষ্টা শুরু হয়েছে। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ও দেশটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে বাংলাদেশের প্রতিনিধি দলের। নতুন করে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বিস্তৃত হতে পারে বলে মনে করে দুই পক্ষই। কুয়েতের সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইল ফলক বলেও জানান তারা। কুয়েত থেকে সহকর্মী সাদেক রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব দেশ হিসেবে পরিচিত করার পাশাপাশি বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ, কৃষিপণ্য ও শিল্পজাত দ্রব্য সহ বিভিন্ন প্রস্তুতকারক ও রপ্তানিকারক খাতের সম্ভাবনা কুয়েতের ব্যবসায়ীদের কাছে তুলে ধরেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। 2016 সালে স্বাক্ষরিত প্রোটোকলের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েত ব্যবসায়ীদের মধ্যে তথ্য বিনিময়, প্রদর্শনী আয়োজন এবং যৌথ উদ্যোগ নেওয়ার অঙ্গীকার করলেও তা তেমন ফলপ্রসূ হয়নি। দুই দেশের মধ্যে এই বৈঠকের মধ্য দিয়ে নতুন সূচনা করতে চান বলে জানান কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। এখন এই মুহূর্তে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে কয়েক মিলিয়নের মাত্র আমাদের ব্যবসা হয়। আমরা আশা করছি আমরা কয়েক বিলিয়নে এটাকে উঠিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি KCCI এর ভারপ্রাপ্ত মহাপরিচালক বলেন, এই বৈঠক দুই দেশের মধ্যে একটি ধারাবাহিক প্রচেষ্টা, যা ভবিষ্যতে আরও বৃহত্তর সহযোগিতার দ্বার উন্মোচন করতে পারে। কুয়েতের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বাংলাদেশের জন্য। আশা করি এর মধ্যে একটা পরিচিতি এবং একটা অপর জানার পরে তো ব্যবসা শুরু হবে। আই থিংক এটা গুড রিলেশন উই আর স্টার্টিং নাও। কুয়েত এবং বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে ব্যবসার ক্ষেত্র এবং দক্ষতার বিষয়ে নতুন সুযোগগুলো খুঁজে বের করাই বৈঠকের উদ্দেশ্য বলে জানিয়েছে KCCI। ফ্যাসিলিটি বা ফার্মাসিউটিক্যালসের যে কোয়ালিটি আমরা বিভিন্ন দেশে ইতিমধ্যে প্রমাণিত করেছি, সেই জিনিসটা আমরা এখানে প্রকাশ করার জন্য আসছি। ইতিমধ্যে তারা জেনেছেন যে আমাদের কোয়ালিটি কেমন, আমরা কোন কোন দেশে ফার্মাসিউটিক্যালস আর প্রোডাক্টগুলো এক্সপোর্ট করে থাকি। বাংলাদেশ কুয়েতের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে এই সভা একটি ঐতিহাসিক মাইল ফলক হবে বলেই মনে করেন দুপক্ষই। মনিরুজ্জামান বাবু, 71। এবং এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71 সাথে থাকুন।